মিশ্রিত দূষিত বাতাসে আচ্ছন্ন রাজধানী, নাগরিক ভোগান্তি চরমে, দেখা দিচ্ছে ফুসফুস ও হার্টের রোগ সহ নানা জটিলতা। মনে হবে কি কুয়াশা পড়েছে, কিন্তু এখানে হচ্ছে টোটালি বালি, ডাস্ট। ধুলার মধ্যে শ্বাসটা টান দেওয়া যায় না। 25% শুধু পরিবেশের কারণে মারা যায়, এবং সেই 25%-এর আবার 75% শুধু বায়ু দূষণের কারণে মারা যায়। অপরিকল্পিত উন্নয়ন কাজ আর উদাসীনতাকে দুষলেন বিশেষজ্ঞরা। মেয়র শোনালেন আশ্বাসের কথা। পানি স্প্রে করেন অন্তত সপ্তাহে একদিন ঢাকা শহরে ধুলাবালি প্রচন্ড কমানো সম্ভব। আমাদের 9টা গাড়ি সংগ্রহ করবার জন্য আমাদের প্রকল্প একনিকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছে আমি কামরুল হাসান সবুজ এবং আমি মৌসুমী মো। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 3 মাস নয়, ঢাকা উত্তর সিটির উপনির্বাচন 6 মাস এবং দক্ষিণের নির্বাচন 4 মাসের জন্য স্থগিত। আদালতের কপি কমিশনে। 20 ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠান করা সাংবিধানিকভাবে যৌক্তিক, বলছেন সংবিধান বিশেষজ্ঞরা। প্রস্তুত কমিশনও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি সমস্যার সমাধান সহ 4 দফা দাবিতে আন্দোলনকারী প্রতিপক্ষ বিভিন্ন সংগঠনের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ। 4 ঘণ্টা পর ভিসি উদ্ধার। কঠোর আইন ও প্রয়োগের মাধ্যমে সুশৃঙ্খল উন্নত রাষ্ট্রের উদাহরণ হয়ে আছে সিঙ্গাপুর। নাগরিক ও পর্যটকদের সমান জবাবদিহিতা। এবং সুন্দরবন উপকূলে অবাধে শিকার করা হচ্ছে নানা প্রজাতির হাঙর। সমুদ্রে ভারসাম্য নষ্ট হবার আশঙ্কা, আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। ঘর থেকে বের হলেই ধুলা। রাজধানীতে প্রতি বছর শুষ্ক মৌসুম এলেই নগরবাসীর যেন অপরিহার্য দুর্ভোগ। পথ চলতে হয় ভারী ধুলার সঙ্গে লড়াই করে। এ কারণে ফুসফুস ও হার্টের রোগ সহ সৃষ্টি হচ্ছে নানা শারীরিক জটিলতা। বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত উন্নয়ন কাজ আর কর্তৃপক্ষের উদাসীনতায় ঢাকাবাসীকে বিড়ম্বনা পোহাতে হয়। কামরুজ্জামান মামুনের প্রতিবেদন, ছবি তুলেছেন সাইদুল ইসলাম। উড়ছে ধুলা। প্রতি বছর শীত বসন্তে নগরবাসীর পরিচিত যন্ত্রণা। প্রধান সড়ক থেকে গলির পথ, সর্বত্রই ধুলার আধার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক পরিসংখ্যানে উঠে এসেছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। সহজ করে বললে, বাতাসে দূষণের মাত্রা 50-এর মধ্যে থাকলে তা গ্রহণ করা যায়। আর শুষ্ক মৌসুমে ঢাকার বাতাসে এই মাত্রা পাওয়া যায় 3 শতাধিক। প্রতিনিয়ত প্রত্যেক কর্মে ঘর থেকে বের হওয়া নগরবাসীর আক্ষেপ, কবে নিস্তার মিলবে ধুলাময় এই পরিবেশ থেকে। মনে হবে কি কুয়াশা পড়েছে, কিন্তু এখানে হচ্ছে টোটালি বালি, ডাস্ট। ধুলার মধ্যে শ্বাসটা টান দেওয়া যায় না। টান দিতে গেলে শ্বাস নেওয়া যায় না, কষ্ট হয়। খাবারের দোকানগুলো আছে রাস্তার পাশে, এগুলোর মধ্যে সবসময় এই উড়ন্ত ধুলাগুলো গিয়ে বসে, খাবারগুলো অস্বাস্থ্যকর হয়ে যায়। আমার বাচ্চা এখানে স্কুলে পড়ে এবং প্রত্যেকটা দিন তাদের যখন বাসায় ফিরে যায় তাদের সারা শরীর ধুলায় সাদা হয়ে যায়। এত ধুলা, এত বালি কখনো দেখি নাই যে সিটি কর্পোরেশন থেকে পানি ছিটানো হয়েছে। নগরীতে যে স্বল্প সবুজ রয়েছে তা থেকে অক্সিজেন নির্গমনের যে স্বাভাবিক প্রক্রিয়া, তাও বাধা পেয়েছে ধুলার আধিক্যে। তাই সহসায় সমাধানের পদক্ষেপ নেওয়া না হলে অদূরে হয়তো ঢাকা পরিণত হবে রোগের শহরে। সমন্বিত সংস্থাগুলোর নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। গত মাসে যে ল্যান্ডসেটের যে রিপোর্ট আসছে 2017 যে রিপোর্ট, সেখানে বাংলাদেশ হলো 1 নম্বরে আছেন। যত মানুষ বাংলাদেশে মারা যায় তার 25% শুধু পরিবেশের কারণে মারা যায়, এবং সেই 25%-এর আবার 75% শুধু বায়ু দূষণের কারণে মারা যায়। এটা আমাদের অবশ্যই কন্ট্রোল করতে হবে, তা না হলে আমাদের এখানে বসবাস করার কোনো যোগ্যতা থাকবে না ঢাকা শহরে। রাত্রে 3টা থেকে 5টা পর্যন্ত ওনারা ঢাকা শহরের রাস্তার দুপাশে এবং রাস্তার মাঝখানে যদি পানি স্প্রে করেন অন্তত সপ্তাহে একদিন, তাহলে আমাদের অক্সিজেন প্রাপ্তি ভীষণভাবে বেড়ে যাবে এবং ঢাকা শহরে ধুলাবালি প্রচন্ড কমানো সম্ভব। বুক ভরে নিঃশ্বাস নেওয়া তো দূরের কথা, বেঁচে থাকার জন্য যে শুদ্ধ অক্সিজেনটুকু দরকার তা নেই বাতাসে। রাজধানীর বাতাস আচ্ছন্ন ধুলাই। প্রশ্ন, কোটি টাকা ব্যয়ে কেনা সিটি কর্পোরেশনের ধুলা নিয়ন্ত্রণে পানি ছিটানোর গাড়ি কতটা কাজে আসলো?
শুধুমাত্র মেয়র কিংবা তার গুটি কয়েক কর্মকর্তা কর্মচারী, এত বড় শহর আপনি জানেন এটা খুব ডিফিকাল্ট। আমাদের 9টা গাড়ি রয়েছে, গাড়ি সংগ্রহ করবার জন্য আমাদের প্রকল্প একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে জানা যায় বিশ্বের সবচেয়ে অস্বাস্থ্যকর বাতাসের শহরের তালিকায় 1600 শহরের মধ্যে ঢাকার অবস্থান 23তম। বিশেষজ্ঞরা বলছেন ব্যাপক সবুজায়ন আর সঠিক পরিকল্পনায় পারে মুক্তি দিতে ধুলা যন্ত্রণা থেকে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। 3 মাস নয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচন 6 মাসের জন্য স্থগিত করেছেন আদালত। পাশাপাশি উত্তরে নতুন গঠিত 18টি ওয়ার্ডের নির্বাচন 6 মাসের জন্য এবং দক্ষিণে নতুন 18টি ওয়ার্ডের নির্বাচন 4 মাসের জন্য স্থগিত করেছেন আদালত। আদালতের কপিতে এমনটাই উল্লেখ রয়েছে বলে মঙ্গলবার নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। এর আগে গত 9 ডিসেম্বর তাফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। 17 জানুয়ারি আলাদা দুটি রিটের পরিপ্রেক্ষিতে উত্তরের এবং পরের দিন অপর একটি রিটের পরিপ্রেক্ষিতে দক্ষিণে নির্বাচন স্থগিত করেন আদালত। ওই দিন রিটকারীর আইনজীবী দাবি করেছিলেন উত্তরের উপনির্বাচন 3 মাসের জন্য স্থগিত ঘোষণা করেন আদালত। সুষ্ঠু নির্বাচনের জন্য বরাবরের মতো নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি করে আসছে বিএনপি। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেবে না দলটি। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারা বলছেন তত্ত্বাবধায়ক কিংবা নির্দলীয় সরকারের অধীনে নয়, সংবিধান অনুযায়ী হবে আগামী নির্বাচন। এক্ষেত্রে নির্বাচন নিয়ে সংলাপের কোনো প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন দলটির নেতারা। গতকাল আলাদা অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা এসব মন্তব্য করেন। জাতীয় নেতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর 101তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। এ সময় বক্তব্যে দলের প্রেসিডিয়াম সদস্য বলেন, সংলাপের নামে আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বিএনপি। সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে সংবিধান অনুযায়ী হবে আগামী নির্বাচন। 95 সালে সংলাপ করেছিলাম বিএনপির সঙ্গে, সংলাপ ব্যর্থ হয়ে গেছে। জলিল সাহেব সংলাপ করেছে মাননীয় ভূঁইয়ার সঙ্গে, সংলাপ ব্যর্থ হয়ে গেছে। এই দেশে কোনো সংলাপই সফল হয় নাই। সংলাপের নামে শুধু নাটক হয়েছে, অনিশ্চয়তা সৃষ্টি করা হয়েছে। এখন সংলাপ বলা হচ্ছে কেন? গভীর ষড়যন্ত্র আছে এর পিছনে। সংবিধান আছে, সংবিধান অনুযায়ী নির্বাচন হয়, সেই নির্বাচন জনগণ যাকে ভোট দেয় সেই ক্ষমতায় যায়। প্রধান অতিথির বক্তব্যে দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, 75-এর মতো আবারও ষড়যন্ত্র করছে বঙ্গবন্ধু হত্যাকারীদের দোসররা। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ষড়যন্ত্র চলছে এবং সেই ষড়যন্ত্র শেখ হাসিনার প্রাণনাশের ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আবার 75 ঘটাবার হোক বা 2004-এর গ্রেনেড হামলার ষড়যন্ত্র হোক বা যেমনি ধরনের হোক না কেন, অপশক্তি এখনো তৎপর। সংবিধানের ভিত্তিতে যদি দেশ পরিচালিত হয় তাহলে নির্বাচন কেন অনুষ্ঠিত হতে পারবে না? এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আরাফাত রহমান কোকোর 3য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় বর্তমান সরকারের সমালোচনা করে সহায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। আগামী নির্বাচন নিয়ে একটা দুরভিসন্ধি করছেন, একটা মাস্টার প্ল্যান, আরেকটা ভোটারবিহীন নির্বাচন তারা করতে চান গায়ের জোরে, যাতে আরো বেশি বেসিক ব্যাংকের মতো অন্য কোনো ব্যাংক লুটপাট করা যায়, সোনালী ব্যাংকের মতো অন্য কোনো ব্যাংক লুটপাট করা যায়। অর্থমন্ত্রী বলছেন আগামী যে অন্তর্বর্তী সরকার হবে সেখানে পার্লামেন্টে যারা নাই তাদের কোনো অংশ ওখানে থাকবে না। তো আপনারা ওখানে কে অংশ নিতে যাচ্ছে? আপনারা তো অবৈধ। আমরা তো বলছি শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হতে পারে না, নিরপেক্ষ সরকার হতে হবে। এছাড়া দুর্নীতির দায়ে শিক্ষা মন্ত্রণালয়ের 2 কর্মকর্তার আটককে সরকারের সাজানো নাটক বলে মন্তব্য করেন রিজভী। যে কোনো ভুক্তভোগী মানুষ। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আগামী 20 ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠান করা সাংবিধানিকভাবে যৌক্তিক বলে মনে করেন সংবিধান বিশেষজ্ঞরা। যদিও রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে নির্বাচনের বিষয়ে সংসদ সচিবালয়কে চিঠি দিয়েছে ইসি। বৃহস্পতিবার কমিশনের 18তম সভায় নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে বলেও ইসির পক্ষ থেকে জানানো হয়েছে। বিস্তারিত বেলায়েত হোসেনের রিপোর্টে। 2013 সালের 24 এপ্রিল বাংলাদেশের 20তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন অ্যাডভোকেট আব্দুল হামিদ। সেই হিসেবে আগামী 23 এপ্রিল শেষ হচ্ছে তার মেয়াদকাল। সংবিধান বলছে মেয়াদ শেষ হওয়ার 90 থেকে 60 দিনের মধ্যেই রাষ্ট্রপতি পদে নির্বাচন সম্পন্ন করতে হবে। যেহেতু বর্তমানে সংসদের একটি অধিবেশন চলমান রয়েছে, পরবর্তী অধিবেশন শুরু হওয়ার আগেই পার হয়ে যেতে পারে নির্বাচনের সময়কাল। তাই আগামী 20 ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠান করা সাংবিধানিকভাবে যৌক্তিক বলে মনে করে
করেন এই বিশ্লেষক। 90 থেকে 60 দিনের হিসাবটা হলো 23শে জানুয়ারি থেকে 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি আবার সরকারি ছুটির দিন, তো তার আগে 20শে ফেব্রুয়ারির মধ্যে এই রাষ্ট্রপতি নির্বাচনের কাজটা শেষ করে ফেলতে হবে। সংসদের 2 অধিবেশনের মধ্যে 2 দিন বা 5 দিনও বিরতি থাকতে পারে, তবে হ্যাঁ মানে যৌক্তিক হবে এই অধিবেশনে এটা নির্বাচন করে ফেলা। রাষ্ট্রপতি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করে থাকেন প্রধান নির্বাচন কমিশনার, আর ভোট দিতে পারবেন শুধুমাত্র সংসদ সদস্যরা। সংবিধান বলছে একের অধিক প্রার্থী হলে সংসদ অধিবেশন চলাকালে অধিবেশন কক্ষেই অনুষ্ঠিত হতে হবে রাষ্ট্রপতি পদের নির্বাচন। তাই এরই মধ্যে ভোটার তালিকা চেয়ে স্পিকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। যে কোনো সময় নির্বাচন করার প্রস্তুতির কথাও জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। বিধিবিধানগুলি পর্যালোচনা করা হয়েছে, সংসদ সচিবালয়ের সঙ্গে আমরা যোগাযোগ করছি। ভোটার তালিকা অর্থাৎ সংসদ সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা আমাদেরকে নিতে হবে। বৃহস্পতিবার নির্বাচনের তারিখ এটা ঠিক হবে। স্বাধীনতার পর থেকে 20 মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতির আসনে বসেছেন 17 জন। নির্বাচন যখনই হোক 21তম রাষ্ট্রপতি হিসেবে যিনি নির্বাচিত হবেন শপথের জন্য তাকে অপেক্ষা করতে হবে 23শে এপ্রিল পর্যন্তই। আর মেয়াদের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করবেন বর্তমান রাষ্ট্রপতি। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। সব ধরনের পণ্যের বেচাকেনায় জমজমাট বাণিজ্য মেলা, প্রত্যাশার তুলনায় এখনো কম রফতানি আদেশ। বিদেশি ক্রেতা আকর্ষণে প্রচারণা বাড়ানোর পরামর্শ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি সমস্যার সমাধান, নিপীড়নে জড়িতদের বহিষ্কার সহ 4 দফা দাবিতে গতকাল আন্দোলনকারী প্রতিপক্ষ বিভিন্ন সংগঠনের সঙ্গে ছাত্রলীগের হাতাহাতি, মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় পুরো ক্যাম্পাস। তবে উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছে। এদিকে নিজ কার্যালয়ে প্রায় 4 ঘন্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়ে উপাচার্য জানান, নিপীড়নকারীদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 7 কলেজের অভিভুক্তি বাতিল সহ 4 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে বাম সংগঠনগুলো ভিসি কার্যালয়ে ঘেরাও করলে প্রায় 4 ঘন্টা অবরুদ্ধ থাকার পর উপাচার্যকে উদ্ধার করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় দুপক্ষের মধ্যে ব্যাপক মারামারি ও হাতাহাতির ঘটনা ঘটে। তারা উপর্যুপরি ঢিল ছুটছিল, তারপরে কিল ঘুষি মারছিল, রড দিয়ে পিটিয়েছে। ছাত্রলীগ যখন হামলা করলো তাদের হাতে লট ছিল, হকি স্টিক ছিল, সেগুলো তারা কিন্তু ছাত্রদের উপরে যারা আন্দোলনকারী তাদের উপরে ব্যবহার করেছে। 2 জনকে সিটি স্ক্যানের জন্য সেখানে হাসপাতালে পাঠানো হয়েছে। 13 জন এখানে গুরুতর আহত অবস্থায় সেখানে আহত অবস্থায় আছে এবং প্রায় অর্ধ শতাধিক তারা আহত হয়েছিল। তারা তাদের সম্মানিত ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবককে তারা উদ্ধারের জন্য সেখানে গিয়েছিল। আমরাও সেখানে গিয়েছিলাম যে সমঝোতা এবং বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্যকে রক্ষা এবং তার সম্মান রক্ষাতে তাকে উদ্ধারের জন্য আমরাও গিয়েছিলাম। আমাদের উপর, আমার বোনদের উপর, আমার ছাত্রলীগের ভাইয়ের উপর, সাধারণ ছাত্রছাত্রীদের উপর তারা কিভাবে হামলা করেছে আমরা অবাক হয়েছি। এর আগে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন সহ বাম দলগুলোর আন্দোলনকারীরা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে বিক্ষোভ শেষে ভিসি কার্যালয় ঘেরাও করে উপাচার্যকে অবরুদ্ধ রাখে। 4 ঘন্টা পর অবমুক্ত হয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় তার আইন অনুযায়ী চলবে। আইনি প্রক্রিয়ায় যথাযথ নিয়ম অনুসরণ করে আইনের শাসন 73 অধ্যাদেশ অনুসারে আমাদের কর্মপদ্ধতি পরিচালিত হবে। শৃঙ্খলা পরিপন্থী কাজ সেটি বিশ্ববিদ্যালয়ের সংবিধিবদ্ধ আইনের কাঠামোয় এবং যথাযথ প্রক্রিয়া এবং রীতি রেওয়াজ অনুসরণ করে আমরা অবশ্যই করব। কেউ যদি নিপীড়ন করে থাকে আইনি প্রক্রিয়ায় তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গৃহীত হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, একটি মহল ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতেই এই ঘটনা ঘটিয়েছে। এর সাথে যে সংগঠন বা ব্যক্তি জড়িত থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে ব্যক্তি, যে প্রতিষ্ঠানে এই কাজ করে থাকবে না কেন, আমরা প্রমাণ সাপেক্ষের ভিত্তিতে নিশ্চিতভাবেই এই শাস্তিটির প্রতিবিধান করব। এই ব্যাপারে কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। পরে মঙ্গলবার সন্ধ্যায় আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে। এর আগে ব্রিফিংয়ে হামলার প্রতিবাদে বুধবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় তারা। গত 17 জানুয়ারি একই ইস্যুতে প্রক্টর অফিস ঘেরাও কর্মসূচিতেও হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঘটনার প্রতিকার চেয়ে 48 ঘন্টার আলটিমেটামের অংশ হিসেবে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে ছিল এই কর্মসূচি। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা।
ঘুষ গ্রহণ ও দুর্নীতির নানা অভিযোগে গ্রেফতার হওয়ায় শিক্ষামন্ত্রী ব্যক্তিগত কর্মকর্তা সহ শিক্ষা মন্ত্রণালয়ের 2 কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে আসন্ন এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে কেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক করা সহ পরীক্ষায় 3 দিন আগে কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, পরীক্ষার সময় ফেসবুক সহ প্রযুক্তিগত সুবিধা বন্ধে বিটিআরসির কাছে আবেদন করা হবে। তারা ঘুষ দুর্নীতি বা ওই ধরনের কিছু করছে, এদের ব্যাপারে পুলিশ মামলা দিবে, কোর্টে বিচার হবে, তার শাস্তি পাবে এবং আমরা এখনই মন্ত্রণালয় থেকে সাসপেন্ড করে দিব তাদেরকে। আমরা তাদের পক্ষে কোনো ধরনের কোনো সহযোগিতা দেওয়ার তো প্রশ্নই আসে না। পরীক্ষার আধা ঘন্টা আগে প্রত্যেক পরীক্ষার্থীকে তার সিটে গিয়ে বসতে হবে, তারপরে কেউ ঢুকতে পারবেন না। প্রশ্নপত্রের খামটা পরীক্ষা কেন্দ্র সচিবের কাছে পৌঁছে দেওয়া হবে, সেই খাম তিনি ঠিক আধা ঘন্টা আগে খুলবেন, অর্থাৎ 9:30 খুলতে পারবেন, তার আগে পারবেন না। কোচিং সেন্টারগুলো 3 দিন আগে থেকে বন্ধ করে দেব। ফেসবুক এবং অন্যান্য প্রযুক্তিগত দিক ব্যবহার করা হয়, সেগুলোর ব্যাপারে আমরা ওই মন্ত্রণালয়ের সাথে এবং ওই কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলতেছি যে কোনোভাবে একটু সময়ের জন্য হলেও ওই সময়টা বন্ধ রাখা যায় কিনা। এদিকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেন ও মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসির উদ্দিনের সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গতকাল সকালে দুদক কার্যালয়ে এক অনুষ্ঠানে কথা জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুর্নীতির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের যে 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে, আমরা কিছু তথ্য পেয়েছি এবং সেটা আপনাদের কল্যাণেই সে তথ্য আমাদের কাছে এসেছে। আমাদের তদন্ত কাজ শুরু হয়েছে অলরেডি। শুধু যে এটুকু শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত বলেই হয়তো আপনারা বলছেন, কিন্তু আমাদের তদন্ত সর্বক্ষেত্রেই বিস্তৃত বলতে পারেন। আমরা অনুসন্ধান অবশ্যই করবো এবং পরে তদন্ত করব। ব্যক্তিগত কর্মকর্তার দুর্নীতির দায় নৈতিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রী এড়াতে পারেন না বলে মনে করেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। ঘুষ গ্রহণ ও দুর্নীতি সহ নানা অভিযোগে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সহ 3 জনের গ্রেফতারের বিষয়ে এমন মন্তব্য তাদের। মন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তা নিয়োগ দেওয়ার আগে আরও যাচাই বাছাই করা উচিত বলেও মতামত দিয়েছেন তারা। এদিকে পুলিশ বলছে, জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ থাকা ব্যক্তির সঙ্গে ঘুষ লেনদেন সহ সবগুলো বিষয় মাথায় রেখে কাজ করবেন তারা। ছাড় দেওয়া হবে না পর্দার আড়ালের ব্যক্তিদেরও। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। জঙ্গিবাদের সম্পৃক্ততার অভিযোগে বন্ধ হয়ে যাওয়া লেখেট গ্রামার স্কুল খুলে দেওয়ার আশ্বাস দিয়ে ঘুষ গ্রহণ, জিপিএ 5 এর নিশ্চয়তা, প্রশ্নপত্র ফাঁস, ঘুষের বিনিময়ে বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের পদোন্নতির ব্যবস্থা করে দেওয়া সহ নানা অপকর্মের অভিযোগ শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব এবং মাউসির উচ্চমান সহকারী নাসিরের বিরুদ্ধে। এমনকি মাত্র 28,000 টাকা বেতনের চাকুরে হয়েও খোদ রাজধানীতে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মাণ করছেন বহুতল ভবন। শুধু এই একটি ঘটনাই নয়, এর আগে 2012 সালে তৎকালীন রেলপথ মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত কর্মকর্তার ঘুষ কেলেঙ্কারির ঘটনায় সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে সকল মহলে তোলপাড় শুরু হয়। ব্যক্তিগত কর্মকর্তার অর্থ কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে সে সময় রেলপথ মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হয় সুরঞ্জিত সেনগুপ্তকে। 2012 সালের পর আবারও আলোচনায় মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তিগত কর্মকর্তার অপকর্মের দায় নৈতিকভাবে এড়াতে পারেন না সংশ্লিষ্ট মন্ত্রী। পার্সোনাল স্টাফ যদি কোনো অপরাধ করে, এর নৈতিক দায়িত্ব যিনি তার বস তাকে নিতেই হয়। যারা পার্সোনাল স্টাফ, এরা ইন এ সেন্স তার বসের অল্টার ইগো। শিক্ষামন্ত্রী তার মোরাল রেসপন্সিবিলিটি কতদূর নিবে সেটা তার নিজের ব্যাপার। এদিকে পুলিশ বলছে, সামাজিক পরিচিতি কিংবা প্রভাব নয়, অপরাধ বিবেচনায় নিয়েই ব্যবস্থা নিয়েছেন তারা। জঙ্গিবাদের দায়ে বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠান খুলে দেওয়ার আশ্বাসে শুধু ঘুষ নিয়েছেন নাকি জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততাও আছে এই 2 জনের, তদন্তের আওতায় আসবে তাও। এদের আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা, অর্থদাতা এবং দোজ হু আর ওয়ার্কিং বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য স্ক্রিন, তাদেরকেও কিন্তু আমরা আইন আমলে নিয়ে আসছি এবং এটিকে নির্মূল এবং নিশ্চিহ্ন করার দৃঢ় প্রত্যয় আমরা ব্যক্ত করছি। সরকারি চাকরি প্রার্থীদের নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশন সহ নানা পন্থায় যেভাবে তদন্ত করা হয়, মন্ত্রীর কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারেও চাকরি দেওয়ার আগে তদন্ত হওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। অপরাধপ্রবণ একটি দেশকে শুধু আর্থিক জরিমানার মাধ্যমে
শৃঙ্খলতার পাশাপাশি কতটা উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যেতে পারে, সিঙ্গাপুর তার উৎকৃষ্ট উদাহরণ। নিজ দেশের নাগরিকদের পাশাপাশি কোটি পর্যটকের জন্য একই ধরনের আইন যেমন রয়েছে, তেমনি রয়েছে এর কঠোর প্রয়োগ, যে কারণে পান থেকে চুন খসলেই শত শত ডলার জরিমানা দিতে হয় এখানে। সিঙ্গাপুর থেকে ঘুরে এসে শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দক্ষিণ পূর্ব এশিয়ার সমৃদ্ধশালী ছোট্ট দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরের ইতিহাস বেশি দিন আগের নয়। 1965 সালে মালয়েশিয়া থেকে স্বাধীনতা লাভ করে অপরাধ প্রবণ এলাকা হিসেবে পরিচিত 750 বর্গ কিলোমিটারের এই রাষ্ট্রটি স্বাধীনতার পর অপরাধ ও অপরাধীদের নিয়ন্ত্রণের পাশাপাশি শৃঙ্খলা ফিরিয়ে আনতে তৎকালীন সরকার প্রধান লি কুয়ান জরিমানার বিধান চালু করেন। জরিমানা দেওয়ার ভয়ে সিঙ্গাপুরের নাগরিকরা সচেতন হয়ে ওঠায় বর্তমানে অপরাধ এবং দুর্নীতিও তুলনামূলক কম। অপ্রাপ্ত বয়স্ক কারো কাছে সিগারেট বিক্রি করলে যেমন সিঙ্গাপুরে $10,000 জরিমানা গুনতে হয়, তেমনি খেতে বসে খাবার নষ্ট করলে জরিমানা দিতে হবে $10। মেইন জিনিসটা আমি মনে করি এখানে যে ফাইন, আপনি এখানে ময়লা নির্দিষ্ট জায়গায় বাইরে যদি ফেলেন আপনাকে এখানে ফাইন ইম্পোজ করবে। সিঙ্গাপুরে আইন খুব কড়া, এখানে কোনো আইনকে ফাঁকি দিয়ে কেউ কোনো কিছু করতে পারে না। সিঙ্গাপুরের আইন অনুযায়ী রাস্তায় বিক্ষিপ্তভাবে চলাচলের জন্য $200, থুতু ফেলার জন্য $70, ট্রাফিক আইন অমান্যের জন্য $200 থেকে $500, নির্ধারিত স্থানের বাইরে পোশাক পরিবর্তন কিংবা প্রাকৃতিক কাজ সারার জন্য $500, ধূমপানের জন্য $200 পর্যন্ত জরিমানা আদায় করা হয়। যে কোনো গণপরিবহনে খাবার কিংবা কোমল পানীয় পানের অপরাধে $200 জরিমানা গুনতে হয়। শুধু তাই নয়, রাস্তায় যানজট এড়াতে ভিন্ন পন্থা নিয়েছে সিঙ্গাপুর সরকার, যে কারণে এখানকার রাস্তায় কোনো যানজটও নেই। আমি একটা লজ্জাবোধ করবো যে আমার জরিমানা করবে, ওইটার কারণে আমরা কিন্তু আইনটা মানি এবং সুশৃঙ্খলা আনার জন্য নিজেকে চেষ্টা করি। এখানে যেই অপরাধ করুক না কেন তাকে শাস্তি পেতে হবে, গভর্নমেন্ট লেভেল থেকে শুরু করে নিম্ন পদস্থ যেই কর্মকর্তা হোক। বর্তমানে সিঙ্গাপুরকে জাহাজ ও বন্দর নির্ভর ব্যবসা, বিমানবন্দর ভিত্তিক হোটেল সুবিধা এবং চিকিৎসার জন্য এশিয়া ও আসিয়ান দেশগুলোর হাব হিসেবে বিবেচনা করা হয়। 70 লাখ জনগোষ্ঠীর ছোট্ট এদেশে বছরে পর্যটক আসে 1,60,00,000-এর বেশি, কিন্তু এখানকার জীবনযাত্রা কিংবা রাস্তায় তার কোনো প্রভাব পড়ে না। আর এর মূল কারণ হলো এখানে জরিমানার মাধ্যমে সুশৃঙ্খল করা হয় পর্যটক সহ সবাইকে, যার ছাপ পড়ছে এখানকার সর্বত্রে। সিঙ্গাপুর থেকে কমল দে, সময় সংবাদ। সকালের সময় আরো থাকছে। মাদারীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীকে কুপিয়ে জখম, অভিযুক্ত শাওনকে আটকের চেষ্টায় পুলিশ। সুন্দরবন উপকূলে অবাধে শিকার করা হচ্ছে নানা প্রজাতির হাঙর, আর প্রকাশ্যে সেই মাছ দিয়ে করা হয় শুটকি। সংগ্রহ করা হচ্ছে হাঙরের লেজ ও পাখনা। মৎস্য বিশেষজ্ঞদের মতে প্রজননক্ষম হওয়ার আগে এই মাছ শিকার করাই হুমকিতে পড়বে প্রজাতিটি। অন্যদিকে এমন অবস্থা চলতে থাকলে সমুদ্রে মাছের ভারসাম্য নষ্ট হবে বলেও মনে করছেন তারা। তবে জেলা প্রশাসক বলছেন এ ব্যাপারে নেওয়া হবে আইনি ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকায় হাঙর জাতীয় সব ধরনের মাছ ধরা বন আইনে সম্পূর্ণ নিষিদ্ধ হলেও প্রতিদিন অসংখ্য হাঙরের বাচ্চা শুটকি করতে কাটা হয় বিষখালী নদী পারে। লেজ ও পাখনার মূল্য বেশি হওয়ায় এগুলোকে আলাদা করা হয়, আর রোদে শুকিয়ে শুটকি করা হয় মাছগুলোকে। আর ড্রামে সংগ্রহ করা হয় হাঙরের চর্বি, যা দিয়ে তৈরি করা হয় মূল্যবান তেল। উঠাইয়া মাছটা ফাল দিয়া পেটাটা বাইর করে বেরোল বড়ি মাছ বাধা দেয় না কেউ। আমরা কাজ করি, আমাদের মালিকরা ওনাদেরকে ম্যানেজ করে। সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে শুটকিপল্লীর ঘরগুলোকে তালাবদ্ধ করে পালিয়ে যায় মালিকরা। মৎস্য বিশেষজ্ঞরা বলছেন সমুদ্রে মাছের ভারসাম্য রক্ষা করে হাঙর, তাই এই প্রজাতিটিকে টিকিয়ে রাখা দরকার। সর্বোপরি এটা আমাদের ইকোলজির উপর একটা প্রভাব বিস্তার করে, এটা আপনি জীব বৈচিত্র্য, এটা ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে এবং এটা একটা জলজ পরিবেশের একটা খুব ইম্পর্টেন্ট এলিমেন্ট হিসাবে এটা বিবেচিত হয়। অবশ্য জেলা প্রশাসক বলছেন হাঙর শুটকিকারীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। এই হাঙর মাছ রক্ষা করার জন্য আমি জেলা মৎস্য অফিসারকে অনুরোধ করব যে উপজেলা প্রশাসনের সাথে মিলিতভাবে তারা যেন খুব শীঘ্রই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। সারা পৃথিবীর সাগর ও নোনা পানিতে 12,000 প্রজাতির হাঙর পাওয়া যায়, তবে বাংলাদেশের সাগর ও নদী উপকূলে 71 প্রজাতির হাঙর রয়েছে। আর বরগুনার এই শুটকি পল্লীগুলোতে 10 থেকে 15 প্রজাতির হাঙরের বাচ্চাকে শুটকি করা হয়। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। দরকারি কিংবা বিলাসী সব ধরনের পণ্যের বেচাকেনায় জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রপ্তানি আদেশও পাচ্ছেন রপ্তানিমুখী পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো, তবে তা প্রত্যাশার তুলনায় অনেকটাই কম।
এমন দাবি করে বিদেশি ক্রেতা আকর্ষণে প্রচারণা বাড়ানোর কথা বলছেন বিক্রয় প্রতিনিধিরা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থী মুখর স্টল প্যাভিলিয়নের নানা পণ্য শুধু স্থানীয়দের চাহিদাই মেটায় না, সেই সঙ্গে বিদেশের বাজার ধরতেও রাখে বেশ বড় ভূমিকা। ইপিবির তথ্যে দেখা যায় 2017 সালে 243 কোটি টাকার রপ্তানি আদেশ এসেছিল 22তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। 2014 সালের তুলনায় যা 3 গুণেরও বেশি। শেষের দিকে এবারের 23তম এই বাণিজ্য মেলা, যেখানে অংশ নিয়েছে বিশ্বের 23টি দেশ। মাসব্যাপী মেলায় বেচাকেনার সন্তুষ্টির কথা জানালেও রপ্তানি আদেশ পাওয়ার ব্যাপারে সংশয়ে প্রতিষ্ঠানগুলো। লোকাল লোকগুলোর ভিড় আছে, পাশাপাশি কিন্তু এক্সপোর্টেরও কিছু লোক এসে ওরা আস্তে করে আমাদের এগুলো অবজার্ভ করে যায়। এক্সপোর্ট রেসপন্সার প্রথম দিকে আসছিলেন কয়েকজন, এর মধ্যে আর তেমন কেউ আসেননি। ফরেন ভিজিটর আসছে, এবার মোটামুটি আছে আর কি। অংশ নেওয়া প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলছেন, মেলায় বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান টানতে প্রচারণা আরো বাড়াতে হবে, তুলে ধরতে হবে বিশেষ নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টিও। বিদেশি বায়ার এবছর জাস্ট কয়েকজন আসছে, ঘুরে গেছে, বাট ওই রকম পজিটিভ কোনো কিছু আমরা এখনো পাই নাই। আমরা এখনো আশাবাদী যে ভালো কিছু হবে। প্রচারণা করতে হবে, বিশেষ করে বিদেশি বায়ারগুলোকে টানার জন্য। ফরেন ভিজিটর আমরা গতবারের থেকে একটু কম পাচ্ছি। এখানে আসলে সিকিউরিটিটা ফরেনারদের জন্য একটু কঠিন হয়ে যায়, ওই জন্য ফরেনারদের ক্ষেত্রে যদি সিকিউরিটিটা প্রাধান্য দেয় আমার মনে হয় ভালো হয়। বিদেশি পণ্যের নামে দেশি পণ্য বিক্রয় কিংবা এক দেশের পণ্যের নামে অন্য দেশের পণ্য বিক্রি বন্ধ করা এবং প্রোডাক্ট প্রমোশন জোন তৈরি করা হলে এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাও প্রচলিত পণ্য রপ্তানির পাশাপাশি নতুন নতুন পণ্য রপ্তানির ক্ষেত্র তৈরিতে অনেক বড় ভূমিকা রাখবে বলে মনে করেন এই মেলায় অংশ নেওয়া স্টলের প্রতিনিধিরা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। দেখছিলেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় রপ্তানি আদেশ নিয়ে তৈরি করা আমার একটি প্রতিবেদন। মাদারীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হয় এক কলেজ ছাত্রীকে শাওন নামে এক বখাটে কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। গত রাত 10টার দিকে শহরের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে শাওন নামে এক বখাটে একাদশ শ্রেণীর ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। প্রেমের প্রস্তাবে রাজি না হয় হঠাৎ মেয়েটির বাসায় ঢুকে ব্লেড ও চাকু দিয়ে মুখমণ্ডল ক্ষতবিক্ষত করে পালিয়ে যায় শাওন। পরে মেয়েটিকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। আমাকে অনেক উত্ত্যক্ত করতো, ওর নাম শাওন। আমার সাথে সম্পর্ক করি না বিধবা আমার এরকম আহত করছে, আর আমি ওর শাস্তি চাই। শাওন নামে একটা ছেলে খুব ডিস্টার্ব করতো, ওর জন্য 1 মাস পর্যন্ত কলেজে যাওয়া রাখছে। বাসায় আইসা ওর গালে কোবাই গেছে। যে ঘটনা ঘটছে, এই ঘটনা যেন বাংলা জমিনে আর না ঘটে, আমরা এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ছেলেটির ছবি আমরা সংগ্রহ করেছি, আমরা যাচাই বাছাই করে তথ্য উপাত্ত নিয়ে তাকে ধরার জন্য আমরা অলরেডি টিম পাঠিয়েছি। এ ব্যাপারে আমাদের অভিযান জোরদার আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দৌড়ঝাঁপ শুরু হয়েছে নীলফামারী 4 আসনের সম্ভাব্য প্রার্থীদের। কেন্দ্রের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছেন তারা। আগামী নির্বাচনে জেলার গুরুত্বপূর্ণ এই আসনে আওয়ামী লীগ ও বিএনপির হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। জাকির হোসেন বাদলের তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। সৈয়দপুর উপজেলা ও কিশোরগঞ্জ উপজেলার 6টি ইউনিয়ন নিয়ে গঠিত নীলফামারী 4 সংসদীয় আসন। এই আসনে 1991 সালে নির্বাচিত হন নেপের আব্দুল হাফিজ। এর পরের 2 নির্বাচনে আসনটি দখলে নেয় বিএনপি। তবে 2008 সালে জয় পায় আওয়ামী লীগের প্রার্থী। আর সবশেষ 10ম সংসদ নির্বাচনে আসনটি যায় জাতীয় পার্টির ঘরে। আগামী নির্বাচনেও লড়াই হবে প্রথম 2 দলের মধ্যে। জাতীয় পার্টির প্রার্থী হেভিওয়েট হলেও মহাজোটের প্রার্থীতা বিবেচনায় রাখতে হচ্ছে আওয়ামী লীগকে। হোসেন মোহাম্মদ এরশাদের একটা ইমেজ আছে এখানে, যার ফলে জাতীয় পার্টির ভোটার এখানে অনেক বেশি। আমরা আশা করি আগামী নির্বাচনেও আমরা নির্বাচিত হব। মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করছেন বা ছোঁয়া লাগিয়েছেন, সেই দৃষ্টিকোণ থেকে এই সিটটি আমরা নৌকার পক্ষ থেকে পেতে চাই এবং আমরা জিতবো বলে আমরা আশাবাদী। সহায়ক সরকারের অধীনে নির্বাচন হলে এই আসনে বিএনপির জয় হবে বলে জানান স্থানীয় নেতারা। আমরা বরাবরই দেখেছি যে সৈয়দপুর সহ এই কিশোরগঞ্জের যে এলাকা, এটাতে বিএনপি ভালো করে এবং এখনো আমরা আশা করি আগামী নির্বাচনে আমরা ভালো করব, যদি এটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়। এদিকে সুষ্ঠু ও নির্বিঘ্নের ভোট প্রত্যাশা সাধারণ মানুষের। এমন একজন যোগ্য প্রার্থীকে বেছে নিতে চাই, যিনি পরবর্তী ভোট পাওয়ার পরে আমাদের সাধারণ জনগণের পাশে স্বতঃস্ফূর্তভাবে থাকবে
যে প্রার্থীর ভোট দিলে এলাকার উন্নয়ন হবে এবং জনগণের পাশে থাকবে, এরকম আমরা একজন প্রার্থী চাই। আমরা সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে যেয়ে সঠিকভাবে যেন যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারি। নীলফামারী ৪ আসনে মোট ভোটার প্রায় ৩,০৬,০০০। সময় সংবাদ, নীলফামারী। বগুড়া শহরের যত্রতত্র গড়ে উঠেছে স্কুল অ্যান্ড কলেজ নামের অনেক শিক্ষা প্রতিষ্ঠান। সরকারের নিয়ম নীতির তোয়াক্কা না করে চটকদার বিজ্ঞাপনে ভুলিয়ে অভিভাবকদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা। অনুসন্ধানে দেখা গেছে এসব প্রতিষ্ঠানের একটিরও একাদশ শ্রেণী নেই, এমনকি বিদ্যালয়গুলোর পাঠদানের অনুমতিও মেলেনি এখন পর্যন্ত। আর জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা বলছেন বিষয়টি তদন্ত করে দেখা হবে। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়া শহরের সাবগ্রাম এলাকায় টিনশেডের একটি বাড়ির দেওয়ালে লেখা যমুনা স্কুল অ্যান্ড কলেজ। পঞ্চম শ্রেণী পর্যন্ত এই প্রতিষ্ঠানে নেই পাঠদানের অনুমতি, অথচ কলেজ নাম ব্যবহার করে চালাচ্ছে শিক্ষা বাণিজ্য। বগুড়া উপশহরে পথ পাবলিক স্কুল, ফ্ল্যাট ভাড়া নিয়ে দশম শ্রেণী পর্যন্ত 2 শিফটে ছোট ছোট ঘরে পড়ানো হচ্ছে বিদ্যালয়টিতে, অথচ প্রতিষ্ঠানটির পাঠদানে অনুমতি মেলেনি এখনো। জেএসসি ও এসএসসি পরীক্ষা দেওয়া হয় অন্য বিদ্যালয় থেকে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারের পদক্ষেপের দাবি অভিভাবকদের। ব্যাগের দাম 700 টাকা আর 17টা খাতা নিতে হয়, 17 খাতার দাম 790 টাকা। প্রতি মাসে ডে কেয়ার ফি আর স্কুল ফি মিলে 1400 টাকা দেওয়া লাগে। সেশন ফির নামে 30,000, 32,000, 50,000 টাকা হাতে নেওয়া হচ্ছে। সরকারের নীতিমালা আছে, মন্ত্রণালয়ের নীতিমালা আছে, সেগুলো অনুসরণ করা হচ্ছে না। ভবিষ্যৎ পরিকল্পনার কথা মাথায় রেখে প্রতিষ্ঠানগুলোতে স্কুলের সাথে কলেজ নামটি ব্যবহার করা হয়েছে। আর বর্ষ ফি সহ অন্যান্য ফি নির্ধারণ সহনীয় পর্যায়ে রয়েছে বলে দাবি এসব প্রতিষ্ঠান প্রধানদের। নিবন্ধনের যে পর্যায়টা, সেই পর্যায়টা শিক্ষা মন্ত্রণালয়ের বিধি মোতাবেক এটা প্রক্রিয়া চলছে। রেজিস্ট্রেশন করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, কাজ করে যাচ্ছি, একটু জটিল প্রক্রিয়া। অবশ্য সরকারের নীতিমালা না মেনে যেসব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সে ব্যাপারে তদন্ত করা হবে বলে জানালেন জেলা প্রশাসক। সরকারের যে আইন কানুন আছে এটির বাইরে কারা বিদ্যালয় পরিচালনা করছে, এই বিষয়গুলো আমরা তদন্ত করে দেখতে পারি। বগুড়া শহরে বিভিন্ন নামের সাথে স্কুল অ্যান্ড কলেজ লাগিয়ে অনুমোদনবিহীন 25টি এবং ক্যাডেট প্রি ক্যাডেট সহ বিভিন্ন নামের বিদ্যালয় রয়েছে 30টির মতো। এসব প্রতিষ্ঠানে সর্বনিম্ন 6 থেকে 12,000 টাকা শিক্ষাবর্ষ ফি এবং 800 থেকে 1200 টাকা মাসিক ফি নেওয়া হচ্ছে। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য চূড়ান্ত লাইসেন্স পেয়েছে সিটি ইকোনমিক জোন। এ নিয়ে বেসরকারিভাবে 6টি অর্থনৈতিক অঞ্চলে লাইসেন্স দিল অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। আরও 23টি অঞ্চলে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া চলছে। গতকাল বিকেলে বেজার সম্মেলন কক্ষে সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের হাতে লাইসেন্স হস্তান্তর করেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। এ সময় খুব দ্রুত অর্থনৈতিক অঞ্চলটি বাস্তবায়নের আশা প্রকাশ করেন তিনি। এর মধ্যে মিরসরাই ও ফিনি অর্থনৈতিক অঞ্চল নিয়ে ইন্ডাস্ট্রিয়াল সিটির করার প্রস্তাব দিয়েছে বেজা। আগামী কয়েক বছরের মধ্যে শুধু মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে $25 বিলিয়ন বিনিয়োগ আসবে বলে আশা প্রকাশ করেছেন বেজার চেয়ারম্যান। সিটি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুর রহমান জানান, আগামী 2-1 বছরের মধ্যে অর্থনৈতিক অঞ্চলটি উৎপাদনে যাবে। এই জোনে বিনিয়োগ করা হবে $10 কোটি, কর্মসংস্থান হবে 5,000 লোকের। সিক্সথ ইকোনমিক জোন, যেটা প্রাইভেট সেক্টরে আপনার ফাইনাল লাইসেন্স পেল। এককভাবে শুধু মিরসরা ইকোনমিক জোনে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে কমপক্ষে $25 বিলিয়ন এখানে বিনিয়োগ হবে। মাল্টি প্রোডাক্ট জোন হচ্ছে, সেখানে টেক্সটাইলের জন্য আলাদা ভিলেজ হচ্ছে। এখানে একটা ফুড কমপ্লেক্স হবে, অনেকগুলা ইন্ডাস্ট্রি হবে। তো আমরা আশা করব এগুলা খুব অচিরেই ওর দৃশ্যমান দেখাইবার জন্য যে ইন্ডাস্ট্রিগুলা তাড়াতাড়ি আগে যায়। এর পরবর্তী ধাপে আমাদের অনেক প্রোগ্রাম আছে। মিনিমাম 5,000 লোকের কর্মসংস্থান হবে এইটুকের মধ্যে। ঘন কুয়াশার কারণে প্রায় 3 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বিআইডব্লিউটিসি জানায়, কুয়াশার কারণে মাঝরাত থেকেই পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ভোর 5টার দিকে কুয়াশার তীব্রতা বাড়লে দৃষ্টিসীমা কমে আসে। নদীর চ্যানেলের মার্কিং পয়েন্ট দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে 8টি ফেরি যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে।
কলকাতার মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের 3 শিল্পপতি। মঙ্গলবার সন্ধ্যায় সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশের পাশাপাশি 28 জন ভারতীয়কেও এই সম্মাননা দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। কলকাতার সল্টলেকের এই আয়োজনের সঙ্গে জড়িয়ে আছেন মহীয়সী মানবতাবাদী বিশ্বমা সেন্ট মাদার তেরেসা। তার আদর্শে দীক্ষিত হয়ে যারা সমাজসেবায় বিশেষ অবদান রেখেছেন তাদের স্বীকৃতি দিতেই মঙ্গলবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজের বিভিন্ন স্তরে অবদান রাখায় অন্যান্যদের পাশাপাশি এবার পুরস্কার পেয়েছেন বাংলাদেশের পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, গাজী গ্রুপের চেয়ারম্যান বীর প্রতীক, গোলাম দস্তগীর গাজী এমপি এবং থার্মাস গ্রুপের চেয়ারম্যান আব্দুল কবির মোল্লা। মাদার টেরেসা যেরকম তার সমস্ত জীবনকে আর্থ মানবতার জন্য উৎসর্গিত করে গেছেন, আমরা যেন প্রত্যেকে সেই ধারাকে অব্যাহত রেখে আমাদের জীবনের পথকে আমরা চালিয়ে নিতে পারি। মাদার তেরেসার মাধ্যমে দুটি দেশের একটা বন্ধুত্ব যে ছিল, বন্ধুত্ব নতুনভাবে আমরা এর কাছে পেয়েছি। আর বন্ধুত্বটা যাতে আরও ভালোভাবে হচ্ছে, এই বন্ধুত্বের বন্ধনটাই আরও এগিয়ে এসেছে বলে আমি মনে করি। আজকের এই পুরস্কারটি আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার, যেটা আমি আসলে আশা করিনি। তবু হয়তো আমার ক্ষুদ্র সামান্যতম মানবতাবাদী মানুষ হিসেবে কিছু কাজ করার কারণে আমি এটা পেয়েছি। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী। পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল ও মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটির চিফ প্যাট্রন শ্যামল সেন ও ওই কমিটির চেয়ারম্যান অ্যান্থনি অরুণ বিশ্বাস। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 3 মাস নয়, ঢাকা উত্তর সিটির উপনির্বাচন 6 মাস এবং দক্ষিণে নির্বাচন 4 মাসের জন্য স্থগিত। আদেশের কপি কমিশনে। 20 ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠান করা সাংবিধানিকভাবে যৌক্তিক, বলছেন সংবিধান বিশেষজ্ঞরা। প্রস্তুত কমিশনও। ধুলা মিশ্রিত দূষিত বাতাসে আচ্ছন্ন রাজধানী, দেখা দিচ্ছে নানা জটিল রোগ। অপরিকল্পিত উন্নয়ন কাজ আর উদাসীনতাকে দুষছেন বিশেষজ্ঞরা। কঠোর আইন ও প্রয়োগের মাধ্যমে সুশৃঙ্খল উন্নত রাষ্ট্রের উদাহরণ হয়ে আছে সিঙ্গাপুর। নাগরিক ও পর্যটকদের সমান জবাবদিহিতা। এবং সুন্দরবন উপকূলে অবাধে শিকার করা হচ্ছে নানা প্রজাতির হাঙর। সমুদ্রে ভারসাম্য নষ্ট হবার আশঙ্কা, আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।